সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি যে বিষয়টি নিব সেটি হলো বটানি, উদ্ভিদ বিজ্ঞান। এই প্রোগ্রামটি অনার্স 4th ইয়ার স্টুডেন্টদের জন্য। কোর্স কোড 243005, name of course limnology and aquaculture, lecture number 11, title of the lecture aquatic flora. আমি হাসিনা রাকিবা বানু, associate professor and head of the department of botany, ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। এরপর স্লাইডটিতে টপিক রেখেছি এবং অ্যাকোয়াটিক ফ্লোরা একটা অনেক বড় চ্যাপ্টার। ফাইটোপ্লাঙ্কটনের উপরই আমাদের অনেক বিস্তারিত আলোচনা করতে হবে। এরপর অ্যাকোয়াটিক প্ল্যান্টস আছে, তো সেজন্য আমি এই টপিকটাকে দুটা পার্টে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2। আজকে আমি পার্ট 1 আলোচনা করব এবং পার্ট 1 এ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ফাইটোপ্লাঙ্কটন এন্ড অ্যালগি। এরপরে স্লাইডে চলে যাচ্ছে, ফাইটোপ্লাঙ্কটন এন্ড অ্যালগি। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আজকে লেকচারটি শুরু করছি। প্রথমে আমি ভূমিকা রেখেছি ইন্ট্রোডাকশন। প্ল্যাঙ্কটন শব্দটি গ্রিক শব্দ প্ল্যাঙ্কটোস শব্দ থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে ভেসে যাওয়া। প্ল্যাঙ্কটন বলতে প্রাকৃতিক পানিতে নিমজ্জিত বা ভাসমান এমন ক্ষুদ্রাকৃতির ক্ষুদ্র জীব সমষ্টিকে বোঝায় যাদের নিজস্ব চলার কোনো ক্ষমতা নেই, অথবা থাকলেও অর্থাৎ কারো কারো ক্ষেত্রে থাকে, যেমন ফ্লাজেলা থাকে বা সিলিয়া থাকে। তোমরা জানো যে ফ্লাজেলা কি, শৈবাল, ছত্রাক বা ফাইটোপ্লাঙ্কটন এগুলোর ক্ষেত্রে যে ফ্লাজেলা থাকে সেগুলোকে আমরা উদ্ভিদের চলন অঙ্গ বলে থাকি, তাই না? এই ফ্লাজেলা বা সিলিয়া থাকতে পারে, কিন্তু এগুলো যদি থাকেও তাও হচ্ছে পানির মধ্যে যে আলোড়ন হয়, স্রোত হয়, ঢেউ হয়, এগুলো অতিক্রম করে এরা এগিয়ে যেতে পারে না, বেশি এগিয়ে যেতে পারে না। কাজে পানির মধ্যে তাদের চলাচল পানির বিভিন্ন ধরনের আলোড়ন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। যে কোনো জীব পানিতে ভাসমান থাকলে কিন্তু প্ল্যাঙ্কটন হবে না, এর জন্য কিছুটা সীমাবদ্ধতা আছে। যেমন প্ল্যাঙ্কটন জীবগুলো ক্ষুদ্র হতে হবে এবং পানির উপরিভাগের কিছু নিচে, অর্থাৎ বিলো সারফেস লেয়ারে গভীরতায় বাস করবে, পানি থেকে কিছু নিচে বাস করবে। পানির উপরে ভাসমান, যেমন পানির উপরে কি থাকে, কচুরিপানা, টোপাপানা, খুদিপানা, এগুলো ভাসমান অবস্থায় থাকে, এগুলো কিন্তু প্ল্যাঙ্কটন হবে না। কারণ এগুলো বায়ুমণ্ডলের সংস্পর্শে আছে। আবার অনেক প্রাণী আছে যারা বাতাসের সংস্পর্শে থাকে, যেমন নিউস্টন, এগুলোও প্ল্যাঙ্কটন হবে না। আবার অনেকগুলো আছে যে জীব ছাড়া মৃত বস্তু, জড় বস্তু, এগুলো ইত্যাদির উপরে পানিতে ভাসমান থাকতে পারে, এগুলোকে সেস্টন বলে, সিউডো প্ল্যাঙ্কটন বলে, এগুলোও কিন্তু প্ল্যাঙ্কটন হবে না। তাইলে আসল প্ল্যাঙ্কটন কোনগুলো হবে, কোনগুলোকে আমরা সত্যিকার প্ল্যাঙ্কটন বলবো, ইউ প্ল্যাঙ্কটন বলবো। আমরা ইউ প্ল্যাঙ্কটন বলবো সেই সব উদ্ভিদ বা প্রাণীকে বা সেই সব জীবকে যারা তাদের জীবনচক্র ভাসমান অবস্থাতেই সম্পন্ন করবে, এবং এরা বেশিরভাগ এককোষী হয়, তবে বহুকোষীয় হতে পারে এবং একেবারে ক্ষুদ্র হবে। প্ল্যাঙ্কটন মানে তো বলেছি প্রথমে যে ক্ষুদ্র। আচ্ছা, এরপর আমি ফাইটোপ্লাঙ্কটন নিয়ে আলোচনা করব বা সংজ্ঞাটা বলবো। পানিতে ভাসমান অথবা নিমজ্জিত অবস্থায় বিরাজমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদ গোষ্ঠী যাদের পানিতে সঞ্চালন, বাতাস, যারা পানিতে সঞ্চালিত হতে পারে, পানিতে চলাচল করতে পারে, বাতাস এবং পানির স্রোত দ্বারা পরোক্ষভাবে এদের এই চলাচলটা নিয়ন্ত্রিত থাকে, তাদেরকে ফাইটোপ্লাঙ্কটন বলবো। এইসব ফাইটোপ্লাঙ্কটনের আকার একটু বলবো। এদের আকার সাধারণত 0.5 থেকে 500 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। সাধারণত এরা সবাই শৈবাল শ্রেণীভুক্ত উদ্ভিদ। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে ফাইটোপ্লাঙ্কটন সবই শৈবাল অন্তর্ভুক্ত। আচ্ছা, ফাইটোপ্লাঙ্কটনের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। যেসব প্ল্যাঙ্কটন শুধুমাত্র উদ্ভিদের সমন্বয়ে গঠিত সেগুলোকে ফাইটোপ্লাঙ্কটন বলবো, একটু আগে আমি বললাম। আচ্ছা, এদের দেহে ক্লোরোফিল বিদ্যমান থাকবে, যেহেতু সবুজ, এরা খাদ্য তৈরি করে, প্রাথমিক উৎপাদক। এরা জলজ পরিবেশে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, আণুবীক্ষণিক, একটু আগেই বললাম যে মাত্র 0.5 থেকে 500 মাইক্রোমিটার, কত ক্ষুদ্র বুঝতেই পারছো। পরবর্তী স্লাইডে চলে যাব। 4 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আছে এদের নিজস্ব চলাচলের ক্ষমতা নেই।
আগেও বলেছি, কিন্তু কারো কারো ফ্লাজেলা থাকতে পারে, সিলিয়া থাকতে পারে, কিন্তু সেগুলোর দ্বারা তারা ওই যে পানি যখন আলোড়ন হয়, ঢেউ হয় বা স্রোত থাকে, সেগুলোকে অতিক্রম করে কিন্তু চলাচল করতে পারে না, আলোড়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় চলাচল। আচ্ছা, এরপরে যেটা আছে, এরা জলাশয়ের আলোকময় অঞ্চলে প্রাধান্য বিস্তার করে অবস্থান করে, অর্থাৎ জলাশয়ে যে পর্যন্ত আলোক যায়, সূর্যালোক প্রবেশ করে, সে পর্যন্ত এরা প্রাধান্য বিস্তার করে থাকে। অন্ধকারে, একদম নিম্ন তলদেশের অন্ধকারে যেখানে সূর্যালোক থাকে না, সেখানে কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে না। আচ্ছা, এদের বেশিরভাগই এককোষীয় বহুকোষীয় হয়, এদেরকে সাধারণত খালি চোখে দেখা যায় না। এখন আমি ফাইটোপ্ল্যাঙ্কটনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। কাজে ফাইটোপ্ল্যাঙ্কটন কি, সাধারণ একটা ধারণা কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে গিয়েছো। ফাইটোপ্ল্যাঙ্কটনের শ্রেণীবিভাগ বিভিন্ন বিষয়ের উপর করা হয়ে থাকে। আমি একটার পর একটা শ্রেণীবিভাগ খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব, কারণ এগুলো বিস্তারিত আলোচনা করার কোনো অবকাশ নাই এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এবং বইয়ে পড়লেও তোমাদের এই বিষয়গুলো একেবারে সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটনের শ্রেণীবিভাগে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ফাইটোপ্ল্যাঙ্কটনে প্রথমে আমি যেটি বলবো, পুষ্টির ভিত্তিতে শ্রেণীবিভাগ। পুষ্টির ভিত্তিতে শ্রেণীবিভাগ হলো দুই প্রকার। যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সবুজি, এগুলো হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। আর যারা দেখা যায় যে মৃতজীবী হয়ে থাকে, হ্যাঁ, মৃত প্রাণী বা মৃত তোমার জীবদেহ, এগুলোর উপরে এরা কি হয়, নির্ভরশীল হয়ে থাকে। যখন এগুলোর উপর নির্ভরশীল হবে, তখন আমরা এগুলোকে মৃতজীবী প্ল্যাঙ্কটন বা সেপ্টোপ্ল্যাঙ্কটন বলবো। আকার ভিত্তিক শ্রেণী বিভাগ মানে কি, কোষের আকারের ভিত্তিতে এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, প্রায় 5 ভাগে ভাগ করা হয়। যেমন আল্ট্রান্যানো প্ল্যাঙ্কটন, এগুলো 0.5 মাইক্রোমিটার থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে এগুলোর আকার। ন্যানো প্ল্যাঙ্কটন, এগুলো 2 মিলিমাইক্রন থেকে 20 মিলিমাইক্রন পর্যন্ত হয়ে থাকে। মাইক্রো প্ল্যাঙ্কটন, এগুলো 20 মিলিমাইক্রন থেকে 200 মিলিমাইক্রন পর্যন্ত হয়ে থাকে। মেসো প্ল্যাঙ্কটন, এগুলো 200 মিলিমাইক্রন থেকে 2 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। একক পরিবর্তন হচ্ছে, খেয়াল করবে, হ্যাঁ, মিলিমিটার হয়ে গেল। তারপরে ম্যাক্রো প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটনের মধ্যে যেগুলো সবচেয়ে বড় ম্যাক্রো প্ল্যাঙ্কটন, সেগুলো 2 মিলিমিটার থেকে 3 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। আশা করি আকারের ভিত্তিতে শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছো। এরপর আমরা বাসস্থানের ভিত্তিতে শ্রেণী বিভাগ করব। বাসস্থানের উপর ভিত্তিতে শ্রেণী বিভাগটা পানির গভীরতা, পানিতে লবণের পরিমাণ ইত্যাদির উপর ভিত্তি করে প্ল্যাঙ্কটনকে ভাগ করা হয়ে থাকে। যেমন রিও প্ল্যাঙ্কটন, নদী ও ঝর্ণার স্রোত বিশিষ্ট স্বাদু পানিতে বসবাসকারী প্ল্যাঙ্কটনকে রিও প্ল্যাঙ্কটন বলা হবে। লিম্ন প্ল্যাঙ্কটন, হ্রদের পানিতে বসবাসকারী প্ল্যাঙ্কটনকে আমরা লিম্ন প্ল্যাঙ্কটন বলবো। হ্যালো প্ল্যাঙ্কটন, সমুদ্রের লোনা পানিতে বসবাসকারী প্ল্যাঙ্কটনকে আমরা হ্যালো প্ল্যাঙ্কটন বলবো। হাইপারমেরো প্ল্যাঙ্কটন, বদ্বীপ অঞ্চলের কাছাকাছি বা স্বল্প লোনা পানির প্ল্যাঙ্কটনকে আমরা হাইপারমেরো প্ল্যাঙ্কটন বলবো। এপি প্ল্যাঙ্কটন, জলাশয়ের আলোকিত অঞ্চলে, অর্থাৎ পানির যে গভীরতায় স্বচ্ছন্দে সূর্যালোক প্রবেশ করে, সেখানে যে প্ল্যাঙ্কটন, সেই পর্যন্ত প্ল্যাঙ্কটন বসবাস করবে, সেগুলোকে আমরা এপি প্ল্যাঙ্কটন বলবো। মেসো প্ল্যাঙ্কটন, তারপরে এগুলো নামকরণ অনেকটা তোমরা বুঝতে পারছো, যে এপিলিমনিয়ন, মেসোলিমনিয়ন, হাইপোলিমনিয়ন, হ্যাঁ, তাপমাত্রার উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস, ওগুলোর উপর ভিত্তি করে কিন্তু নামকরণ করা হয়েছে। অর্থাৎ এপিলিমনিয়নে যে প্ল্যাঙ্কটন গুলো থাকবে, এপি প্ল্যাঙ্কটন বলবো। তারপরে মেসোলিমনিয়নে যে প্ল্যাঙ্কটন গুলো থাকবে, মেসো প্ল্যাঙ্কটন। হাইপোলিমনিয়নে যে প্ল্যাঙ্কটন গুলো থাকবে, হাইপো প্ল্যাঙ্কটন। আশা করি বুঝতে পেরেছো। বেন্থো প্ল্যাঙ্কটন হলো একদম জলাশয়ের অন্ধকারাচ্ছন্ন তলদেশ, সেখানে যদি বসবাস করে বেন্থোস, হ্যাঁ, সেখানে যদি বসবাস করে প্ল্যাঙ্কটন গুলো, তাকে বেথো প্ল্যাঙ্কটন বলা হবে। নেরিটিক প্ল্যাঙ্কটন, হ্রদ বা জলাশয়ের তীরবর্তী অঞ্চলে যদি বসবাস করে, নেরিটিক প্ল্যাঙ্কটন। পেলাজিক প্ল্যাঙ্কটন, হ্রদ বা সমুদ্রের তীর থেকে দূরবর্তী অঞ্চলে বসবাসকারী প্ল্যাঙ্কটন হবে পেলাজিক প্ল্যাঙ্কটন। এরপর আমরা যেটা বলবো যে লাইফ সাইকেল, এরা কিভাবে লাইফ সাইকেল সম্পূর্ণ করে, সেটার উপর, জীবন ইতিহাসের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ। হলো প্ল্যাঙ্কটন, হলো প্ল্যাঙ্কটন পানিতে ভাসমান অবস্থায় যে প্ল্যাঙ্কটনের সম্পূর্ণ জীবন চক্র সম্পূর্ণ করবে, তাকে হলো প্ল্যাঙ্কটন বলা হবে। মেরো প্ল্যাঙ্কটন, জীবন চক্রের কোনো এক অবস্থায় প্ল্যাঙ্কটন হিসেবে এরা বসবাস করে, সবসময় এরা প্ল্যাঙ্কটন হিসেবে থাকে না, হ্যাঁ, যে কোনো এক অবস্থায় প্ল্যাঙ্কটন হিসেবে বসবাস করে, এগুলোকে মেরো প্ল্যাঙ্কটন বলা হবে। তারপর টাইকো প্ল্যাঙ্কটন, কোনো অবলম্বনের সাথে আবদ্ধভাবে বসবাসকারী কোনো কোনো শৈবালকে টাইকো প্ল্যাঙ্কটন বলা হবে। এবং এরা যখন এই অবলম্বন থেকে বিচ্যুত হয়ে যাবে এবং ভাসমান অবস্থায় জীবনচক্র সম্পন্ন করবে, তাকে টাইকো প্ল্যাঙ্কটন বলা হবে। অর্থাৎ কোনো অবলম্বনের সাথে এরা আবদ্ধ থাকবে,
আবদ্ধভাবে বসবাস করে, কিন্তু কখনো যদি এই আবদ্ধ মনে করো পানিতে নিমজ্জিত পাথর বা পানিতে নিমজ্জিত কোনো উদ্ভিদ বা জীবের অংশের মধ্যে এরা আছে, সেখান থেকে এরা যে কোনো কারণে স্রোতে হোক আলোড়নে হোক বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে এরা ভাসমান অবস্থায় জীবনচক্র সম্পন্ন করলো, সেক্ষেত্রে এরা কি হয়ে যাবে, এরা প্লাঙ্কটন হয়ে যাবে, তখন এদেরকে টাইকোপ্লাঙ্কটন বলা হবে। আচ্ছা, উৎসের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ, উৎস এর উপর ভিত্তি করে এরা দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, অটোজেনিক প্লাঙ্কটন, অ্যালোজেনিক প্লাঙ্কটন। এই ধরনের অটোজেনিক প্লাঙ্কটন হলো স্থানীয়ভাবে উৎপত্তি লাভ করে এবং সেখানে প্লাঙ্কটন হিসেবে বসবাস করে, অর্থাৎ হ্রদের জলাশয় যেখানে উৎপন্ন হয় সেখানেই থাকে, সেগুলো হবে অটোজেনিক প্লাঙ্কটন। আর অ্যালোজেনিক প্লাঙ্কটন হলে এই ধরনের প্লাঙ্কটন যে স্থানে উৎপন্ন হয় জলাশয়ে, সেখান থেকে সেখানে বসবাস না করে অন্য স্থানে গিয়ে বসবাস করে, হ্যাঁ, অন্য জায়গায় গিয়ে দূরবর্তী জায়গায় গিয়ে বসবাস করে, সেগুলোকে বলা হবে অ্যালোজেনিক প্লাঙ্কটন। ফ্লাজেলার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ, ফ্লাজেলা যুক্ত প্লাঙ্কটন বা ফ্লাজেলা বিহীন প্লাঙ্কটন। ফ্লাজেলা যুক্ত প্লাঙ্কটন এগুলোর মধ্যে ফ্লাজেলা থাকবে, হ্যাঁ, যেমন ইউগ্লিনা, ক্লামাইডোমোনাস, এগুলোর মধ্যে ফ্লাজেলা দেখি। ফ্লাজেলা বিহীন প্লাঙ্কটন, এ ধরনের প্লাঙ্কটনে কোনো ফ্লাজেলা থাকবে না, যেমন ক্লোরোকাপ্টাস। আচ্ছা, তারপরে কোষপ্রাচীরা অলঙ্করণের উপর ভিত্তি করে দুই প্রকার, অলঙ্কৃত প্লাঙ্কটন এবং অলঙ্কারবিহীন প্লাঙ্কটন। অলঙ্কার প্লাঙ্কটন অর্থাৎ অর্নামেন্টাল প্লাঙ্কটনের মধ্যে, ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে স্কেল, সিলিয়া, স্পাইক, স্পাইন, এগুলো বিভিন্ন ধরনের দ্বারা অলঙ্কৃত থাকে, হ্যাঁ। আবার অলঙ্কারহীন হলো এই ধরনের ফাইটোপ্লাঙ্কটনের কোষপ্রাচীরে কোনো ধরনের অলঙ্কার থাকে না, কোনো উপবৃত্তি থাকে না, যেমন স্পাইন বা সিলিয়া বা স্পাইক, এই ধরনের কোনো উপবৃত্তি থাকে না, সেগুলোকে আমরা বলবো অলঙ্কারহীন প্লাঙ্কটন, নন অর্নামেন্টেড প্লাঙ্কটন। পরবর্তী স্লাইডে আমি দিয়েছি শৈবালের যেসব শ্রেণীতে ফাইটোপ্লাঙ্কটন বেশি পাওয়া যায়। যেসব শ্রেণী মানে বুঝতে পারছো যে আমরা ফাইটোপ্লাঙ্কটন বা শৈবাল এগুলোকে বিভিন্ন বর্গ, গোত্র, গণ, প্রজাতি, শ্রেণী, বিভাগ এগুলোতে ভাগ করে থাকি, কাজেই শ্রেণীবিন্যাসগতভাবে কোন কোন শ্রেণীতে শৈবালগুলো বেশি ফাইটোপ্লাঙ্কটন হিসেবে পাওয়া যায় সেটা আমরা আলোচনা করব। যেমন নীলাবসবু শৈবালের ক্রোককালিস, নস্টকালিস বর্গের অনেক প্রজাতি হলো ফাইটোপ্লাঙ্কটন। সবুজ শৈবালের ভলভোকালিস বর্গের বহু সংখ্যক প্রজাতি ফাইটোপ্লাঙ্কটন। ব্যাসিলার ফাইসিস শ্রেণীর অধিকাংশ প্রজাতির ফাইটোপ্লাঙ্কটন, অধিকাংশ প্রজাতিকে ফাইটোপ্লাঙ্কটন বলে। এই শ্রেণীর পিন্নালিস, সেন্টালিস বর্গের প্রায় সব প্রজাতি ফাইটোপ্লাঙ্কটন হিসেবে পরিচিত, এদের সাধারণ নাম হলো ডায়াটম। সামুদ্রিক ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইউক্লিনয়েডস, ক্রাইসোফাইসি এবং কোকুলিথোফোরেটস এর সদস্যরা, এরা ফাইটোপ্লাঙ্কটন হিসেবে, এইসব শৈবালগুলো ফাইটোপ্লাঙ্কটন হিসেবে পরিচিত সামুদ্রিক পানিতে। মিঠা পানিতে সবচেয়ে বেশি ফাইটোপ্লাঙ্কটন হয়, পিনেট, ডায়াটমস এগুলো। তারপর কোথাও নীলাবসবু শৈবালগুলো, ইউগ্লিনয়েডস, জ্যান্থোফাইসি, ক্রাইসোফাইসি অফ ডিনোফ্লাজিলেটস এর বেশ কিছু সদস্য, এরা এইসব শ্রেণী বা বর্গ যে শৈবালগুলো, এগুলো সব ফাইটোপ্লাঙ্কটন হিসেবে পরিচিত। এরপর স্লাইডে তোমরা দেখছো যে বিভিন্ন রকমের যে মিঠা পানির ফাইটোপ্লাঙ্কটনের ছবি দেওয়া হয়েছে। এই ছবিগুলো আমি বই থেকে সংগ্রহ করে ছবি তুলে এখানে পেস্ট করেছি, কাজেই তোমরা পরবর্তীতে সময় করে সুন্দর করে এগুলো দেখবে এবং নামের সাথে মিলিয়ে নিবে, আশা করছি অসুবিধা হবে না। এরপর আমি এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, ফাইটোপ্লাঙ্কটনের ভেসে থাকার কৌশল। ফাইটোপ্লাঙ্কটনের ভেসে থাকার কৌশল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা পরীক্ষায় থাকে, হ্যাঁ, তোমরা ভালোভাবে এটার উপর প্রস্তুতি নিবে। ফাইটোপ্লাঙ্কটনের ভেসে থাকার কৌশল। মাধ্যাকর্ষণের টানে যে কোনো জিনিস আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রের দিকে ধাবিত হয়, কাজে পানির মধ্যে যে ফাইটোপ্লাঙ্কটন আছে সেগুলো তো মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচের দিকে অর্থাৎ তলদেশের দিকে চলে যেতে পারতো মাধ্যাকর্ষণের টানে, কিন্তু যায় না, তো ভেসে থাকে, হ্যাঁ। আচ্ছা, এই যে ভাসমান থাকে, এরা কিভাবে ভাসমান থাকে, এদের কৌশল আছে, সেই কৌশলগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথম কৌশলটি হলো ফাইটোপ্লাঙ্কটনের কোষগুলো অত্যন্ত হালকা এবং ক্ষুদ্র, এদের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে অনেক কম, এই জন্য এরা পানিতে ভেসে থাকতে পারে, পানিতে ভেসে থাকতে কোনো অসুবিধা হয় না। এরপরে অনেক কোষের কোষ প্রাচীরে দীর্ঘ বাহু থাকে, স্পাইন থাকে, সিলিয়া থাকে, ফ্লাজেলা থাকে, এই ধরনের উপাংগুলো ভেসে থাকতে সাহায্য করে থাকে। কোষের গঠন যদি
এই যে ফাইটোপ্লাঙ্কটন কোষের গঠন যদি থালাকৃতি, সূচের মতো, পিঠাকৃতি ইত্যাদি হয়, সেগুলো ঢেউয়ের মধ্যে থাকলে সহজে ডুবে না। আবার কোনো কোনো ফাইটোপ্লাঙ্কটনে সঞ্চিত খাদ্য, চর্বি, তেল জাতীয় পদার্থ থাকে। তোমরা জানো যে পানিতে তেল, চর্বি এগুলো কি ভেসে থাকে, কাজে এগুলি দ্বারা গঠিত যে ফাইটোপ্লাঙ্কটন গুলো সেগুলো ভেসে থাকবে পানিতে। অনেক শৈবাল কোষের অভ্যন্তরে অম্লতা বেশি হয়। অম্লতা বেশি হলে কি হবে? পিএইচ কম হয়। হ্যাঁ, পিএইচ খুব কম হয়। যখন অম্লতা বেশি হবে, পিএইচ কম হবে, তখন এগুলো কি হবে? হালকা হবে এবং ভেসে থাকতে পারে। আচ্ছা, এরপরে আছে শৈবালের কোষের অভ্যন্তরে বায়ু প্রকোষ্ঠ থাকে, গ্যাস ভ্যাকুল থাকে, সিউডো ভ্যাকুল থাকে, এগুলো তৈরি হয়, তখন এরা ভেসে থাকতে পারে। আচ্ছা, পানির ঢেউ বা আন্দোলনও অনেক সময় এই শৈবালগুলোকে বা ফাইটোপ্লাঙ্কটনগুলোকে ভেসে থাকতে সাহায্য করে থাকে। আচ্ছা, কোনো কোনো ফাইটোপ্লাঙ্কটনে জিলেটিন বা মিউসিলেজের আবরণ থাকে, আবরণের দ্বারা আবৃত হয়ে কলোনি তৈরি করে। হ্যাঁ, যেমন মাইক্রোসিস্টিস আমরা এরকম দেখতে পাই, সেনিডিসমাস, মাইক্রোসিস্টিস। হ্যাঁ, এগুলো এরকম চারপাশে মিউসিলেজ আবরণ তৈরি করে, পিচ্ছিল আবরণ তৈরি করে কলোনি তৈরি করে। এই পিচ্ছিল আবরণের কারণে এই কলোনিগুলো সহজেই পানিতে ভাসতে পারে। আবার আরেক রকম আছে যে এই যে শৈবালগুলো কলোনি তৈরি করে, যে মিউসিলেজের আবরণ তৈরি করলো, তার চারদিকে জিলাটিনের আবরণ তৈরি করলো, এগুলোর আপেক্ষিক গুরুত্ব আবার পানি থেকে কম হয়। যখন এইভাবে তারা আবরণ তৈরি করে কলোনি তৈরি করে, সেই কলোনিগুলোর আপেক্ষিক গুরুত্ব পানি থেকে কম হয়, তখন সহজে এই কলোনিগুলো ভেসে থাকতে পারে। কিছু ডায়াটম আছে যারা কিছু পরিবেশে জন্মায়, যেমন শীত গ্রীষ্মে এদের পার্থক্য অনেক বেশি আমরা দেখতে পাই, এবং এটা এমন পরিবেশে পানির ঘনত্বের হ্রাস বৃদ্ধির সাথে সাথে এদের দেহের পরিবর্তন করে থাকে। এরা দেহের পরিবর্তন ঘটিয়ে এরা ভেসে থাকতে পারে। কিছু ডায়াটমের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। হ্যাঁ, এরপর আমরা ফাইটোপ্লাঙ্কটনের ভেসে থাকার প্রয়োজনীয়তা পড়ব। অর্থাৎ আমরা এতক্ষণ ভেসে থাকার কৌশলগুলো পড়েছি, যে কি কি কৌশল অবলম্বন করে এরা ভেসে থাকে। এখন আমরা পড়বো যে এই যে এত কৌশল অবলম্বন করে ভেসে থাকে, এর প্রয়োজন কি? হ্যাঁ, নাও তো ভেসে থাকতে পারে, সেটা এখন আলোচনা করছি। তাহলে ফাইটোপ্লাঙ্কটনের ভেসে থাকার প্রয়োজনীয়তা। আচ্ছা, ফাইটোপ্লাঙ্কটন জীব সমষ্টিকে তাদের জীবনচক্রের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হ্রদের ইউট্রফিক অঞ্চলে ভেসে থাকতে হয়। হ্যাঁ, যে ইউট্রফিক মানে যে পর্যন্ত সূর্যের আলো পৌঁছাবে সেই পর্যন্ত ভেসে থাকতে হয়, কারণ তাদের পুষ্টির জন্য, তাদের বেঁচে থাকার জন্য। যাদের ফ্লাজেলা বা সিলিয়া আছে তারা এই সহজে ভেসে থাকতে পারে, কিন্তু সবার তো আর সিলিয়া বা ফ্লাজেলা নাই। তারা কি করে? ফাইটোপ্লাঙ্কটনের দৈহিক গঠন এমন কিছু চমৎকার বৈশিষ্ট্য পাওয়া যায় যা এদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানির গভীরে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে। অর্থাৎ এদের দৈহিক বৈশিষ্ট্য এমন হয়, এরা পানিতে ডুবে যায় না। হ্যাঁ, আবার অন্যদিকে ডুবে যায় না। আবার অন্যদিকে আরেকটা বিষয় আছে, এই ফাইটোপ্লাঙ্কটন গুলোর কোষগুলো খুব ধীরে ধীরে পানিতে ডুবারও প্রয়োজন হয়, পানিতে ডুবতেও হয়, দুইটাই হয়। ডুবেও যাওয়া যাবে না, আবার বেশি তো আবার ভেসেও থাকতে পারবে না, একটু ডুবতেও হবে। তাহলে কেন একটু ডুবতে হয়? পুষ্টি উপাদানের ঘনত্ব, স্থবিরতা দূর করার জন্য একটু হলেও ডুবতে হয়। হ্যাঁ, তাহলে সেই জিনিসটা আমি একটা উদাহরণের সাহায্যে বলবো, যে পুষ্টি উপাদানের ঘনত্ব বা স্থবিরতা দূর করার বিষয়টা কি, একটা উদাহরণ দিয়ে বলি। একটা উদাহরণ আমরা দিব, ভলভক্স একটা শৈবাল, কিন্তু এটা সবচেয়ে বড় ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, এই ফাইটোপ্লাঙ্কটনটা ভলভক্সের, যার আকার হচ্ছে 1.5 মাইক্রোমিটার থেকে 1500 মাইক্রোমিটার। তাহলে 1.5 যদি আমরা ধরি, শৈবালটার 1.5 মাইক্রোমিটার তল পর্যন্ত মেপে, অর্থাৎ এই যতটুকু পর্যন্ত ডুবতে পারবে, এর যে আকৃতি পরিমাণ জায়গা থেকে এই পুষ্টি সংগ্রহ করতে পারবে, পুষ্টিটা নিবে। এরপর কিন্তু আর পুষ্টি নিতে পারবে না। হ্যাঁ, ওইটুকুর মধ্যে সে যদি অনেকক্ষণ থাকে, তার শরীরের আকৃতি যেটুকু পানির মধ্যে আছে, ডুবে আছে, সেই পানিটুকু থেকে পুষ্টি নিতে পারবে। পুষ্টি নিয়ে তো একসময় সেই পানিটুকুতে পুষ্টির পরিমাণ কমে যাবে, সেখান থেকে তার পুষ্টি নিতে পারবে না। তখন এটা কি? এটা হলো ঘনত্বের স্থবিরতা। তাহলে কি হলো? ঘনত্বের স্থবিরতা হয়ে গেল, সে পুষ্টি খরচ করে ফেলেছে, এখানে আর পুষ্টি নাই। হ্যাঁ, ঘনত্বের স্থবিরতা। এটা ভাঙার জন্য তাকে কি করতে হবে? তার অবস্থান পরিবর্তন করতে হবে। এই অবস্থান পরিবর্তনটা সে কিভাবে করে? ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে করে, ব্যাপন, এবং যার হার খুবই অল্প পরিমাণে এরা ব্যাপন করে করতে পারে। আচ্ছা, তাই ফাইটোপ্লাঙ্কটন তার অবস্থান থেকে কি করবে? অল্প বিস্তর গভীরে ডুববে,
অবস্থান পরিবর্তন করবে, হয়তো একটু নিচে ডুববে, একটু আরেকটু গভীরে যাবে, অথবা আশেপাশে সরে যাবে, কোনো দিকে সরতে হবে, এবং নতুন পানি তার উপরিতল দিয়ে প্রবাহিত হতে হবে, তারপর সে আবার সেই নতুন পানিটা থেকে আবার পুষ্টি সংগ্রহ করতে থাকবে। এইভাবে ডোবার হার যদি খুব বেশি হয়ে যায়, তখন দেখা যায় যে এরা ডুবতে ডুবতে যদি হঠাৎ করে অন্ধকারাচ্ছন্ন জায়গায় পৌঁছায় যায়, অর্থাৎ তলদেশে চলে যায়, যেখানে অন্ধকারাচ্ছন্ন, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেখানে যদি চলে যায় তাহলে কিন্তু এরা মারা যায়। অর্থাৎ ওইটা আমি বলেছি যে এরা অনেক বেশি ডুবতে পারবে না, অনেক বেশি যদি ডুবে যায়, অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে চলে যায়, অর্থাৎ নিচে ফুটিং জোনে চলে যায়, তখন এই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো মারা যায়, বেঁচে থাকতে পারে না। কাজেই এদেরকে ভেসে থাকতে হয়, পুষ্টির জন্য অল্প ডুবতে হয়, আবার বেশি ডুবলে এরা মারাও যায়, বুঝতেই পারছো। আচ্ছা, এরপর আমরা বলবো প্রাথমিক উৎপাদনের মাধ্যমে জৈব পদার্থ উৎপাদন করতে গেলে ফাইটোপ্ল্যাঙ্কটনকে পানি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করতে হবে, যেটা একটু আগে বলেছি, যে জন্য এরা ভেসে থাকা বা অল্প ডুবে থাকা এগুলো কৌশল অবলম্বন করতে হয়। আর এই পুষ্টি উপাদানটা এরা কিভাবে সংগ্রহ করে? কোষ গাত্রের মধ্য দিয়ে সরাসরি শোষণের মাধ্যমে সংগ্রহ করে থাকে। হ্যাঁ, শোষণের মাধ্যমে। আচ্ছা, ফাইটোপ্ল্যাঙ্কটনকে পরিবেশে টিকে থাকতে হলে জলজ পরিবেশে পানির মধ্যে আশেপাশে বা নিচে অবশ্যই ব্যাপৃত হতে হয়, একটু আগে বিস্তারিত আলোচনা করেছি। একেবারে ডুবে যাওয়া যাবে না, সেটাও বলেছি। ফাইটোপ্ল্যাঙ্কটনের ডুবে যাওয়া যে প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, হ্যাঁ, এটা যে ডুবে যায়, এটা যে প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে একটা সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। এই সূত্রকে স্টোকসের সূত্র বলে। এই সূত্রটা হচ্ছে, ডুবে যাওয়া গতি একটি ধ্রুবকে প্রণীত হয় যখন বেগ বর্ধক শক্তি এবং বেগ খর্বধারক শক্তির সমান হয়। অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পানিতে নিমজ্জমান একটা শৈবাল কোষ যে গতিটা নিমজ্জিত হতে থাকবে, সেই গতিটা, সেটার হার, আর ওই কোষটির পানির সাথে ঘর্ষণজনিত বাধা প্রদান, পানিতে যে একটা বাধা প্রদান করবে, পানিতে ঘর্ষণজনিত বাধা প্রদানের হার, এই দুটা যদি সমান হয় তাহলে সে ভেসে থাকবে। ফাইটোপ্ল্যাঙ্কটন যে ডুবে যায়, যে প্রক্রিয়া ডুবে যায় তার নিয়ন্ত্রণ, তার যে নিয়ন্ত্রিত হয়, সেটা এই সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় বা ব্যাখ্যা করা যায়। আচ্ছা, বেশিরভাগ স্বাদু পানির ফাইটোপ্ল্যাঙ্কটনের ঘনত্ব পানি অপেক্ষা 1.01 হতে 1.03 পর্যন্ত অধিক হয়ে থাকে। শান্ত পানিতে অধিক ঘনত্বযুক্ত ফাইটোপ্ল্যাঙ্কটনকে ডুবে যেতে সাহায্য করে। পানিটা যদি শান্ত হয়, স্থির হয়, তখন এটা কি, এটা অধিক ঘনত্বযুক্ত যদি ফাইটোপ্ল্যাঙ্কটন হয়, তখন ফাইটোপ্ল্যাঙ্কটনকে ডুবতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে দেহগত বৈশিষ্ট্যের কারণে ডুবে যায়, যেটা আমি একটু আলোচনা করব যে দেহগত কি বৈশিষ্ট্যের কারণে এরা ডুবে যায়। আচ্ছা, দেহগত বৈশিষ্ট্যের কারণে হলো যে এদের দেহটা যদি বেলুনের মতো, বেলনাকার বা সিলিন্ডাকার এই ধরনের হয়, তাহলে এরা কি হবে, যে ভেসে থাকবে, ডুববে না, হ্যাঁ, কম ডুববে। এবং অন্যদিকে যদি এদের কোষগাত্রে যেটা অতিরিক্ত বৃদ্ধি হয়, যেমন কাটা, হ্যাঁ, তারপরে স্পাইন আর্মস, এগুলো বস্তু থাকে, বা নীলাবস্য শৈবালের ক্ষেত্রে গ্যাস গহ্বর থাকে, পিচ্ছিল পদার্থ আবরণ থাকে, ডায়াটমের ক্ষেত্রে সঞ্চিত থাকে চর্বি তেল, এগুলো থাকলে এরা কি হয়, এই ডুবে যাওয়া বাধাপ্রাপ্ত হয়। ফাইটোপ্ল্যাঙ্কটন এর এই দেহগত বৈশিষ্ট্যের কারণে এরা ডুবে যাওয়া থেকে রক্ষা পায় বা এতে ডুবে যাওয়া বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, এভাবে পানিতে তলিয়ে যাওয়া যে বাধাপ্রাপ্ত হচ্ছে, দেহ বৈশিষ্ট্যের কারণে যে তলিয়ে যাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, একে আঙ্গিক বাধা বা ফর্ম রেজিস্ট্যান্স বলা হয়। এরপর আমরা পরের স্লাইডে চলে যাব। হ্যাঁ, যেসব উপাদান ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিকে প্রভাবিত করে সেটাকে 3টা ভাগে ভাগ করা হয়। এখন আমরা ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদন বা বৃদ্ধি, জলাশয় কিভাবে উৎপন্ন হয় বা বৃদ্ধি পায়, এই গ্রোথ, ফাইটোপ্ল্যাঙ্কটনের গ্রোথকে যেসব ফ্যাক্টর গুলো প্রভাবিত করে সেগুলো আমরা আলোচনা করব। সেটাকে 3 ভাগে ভাগ করা হয়: ভৌত প্রভাবক, রাসায়নিক প্রভাবক, জৈবিক প্রভাবক। ভৌত প্রভাবক হলো আলো, তাপমাত্রা, ঘনত্ব, সেটা আমরা এখন একটু আলোচনা করব যে এগুলো কিভাবে ফাইটোপ্ল্যাঙ্কটনের উপরে প্রভাব বিস্তার করছে। আচ্ছা, সমুদ্র, হ্রদ, নদী, পুকুর ইত্যাদি বিভিন্ন জলাশয়ে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মে থাকে। তবে জলাশয় সর্বত্র এদেরকে পাওয়া যায় না, অর্থাৎ সব জায়গায় এরা সমানভাবে থাকে না। জলাশয়ের গভীরতা যদি কম হয় এবং সূর্যের আলো যদি একদম তলদেশ পর্যন্ত পৌঁছায়, তখন আমরা একেবারে ওই জলাশয়ের সব জায়গায় ফাইটোপ্ল্যাঙ্কটন পাবো, অর্থাৎ আলোর সাথে সম্পর্কযুক্ত। এখানে আলোক প্রভাব, আলো যতদূর যাবে, আলো যদি তলদেশ পর্যন্ত যায়, এই ফাইটোপ্ল্যাঙ্কটন তলদেশ পর্যন্ত থাকবে, তলদেশ পর্যন্ত পাওয়া যাবে। তবে একেবারে যদি জলাশয়টা যদি অনেক গভীর হয়,
অনেক গভীর হয় তাহলে সূর্যের আলো যে গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছাবে সেই গভীরতা পর্যন্ত ফাইটোপ্ল্যাঙ্কটন থাকবে। অনেক গভীর জলাশয়ের নিচের যে তলদেশ, হ্যাঁ, অ্যাফোটিক জোন, হাইপোলামিনিয়াম জোন বা অ্যাফোটিক জোন, যেখানে অন্ধকারাচ্ছন্ন জায়গা, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেখানে কিন্তু কোনোভাবেই ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মাবে না। আচ্ছা, এরপরে আমরা দেখব যে সমুদ্র এবং বড় বড় হ্রদে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি তীরের সন্নিকটেও বেশি হয়। হ্যাঁ, সমুদ্র বা হ্রদে বা পুকুরে, হ্রদে, বড় বড় হ্রদে, সেখানে কি দেয় যে তীরের সন্নিকটে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি হয়, কারণ তীরের সন্নিকটে হয় সমুদ্র তীর বা এগুলি তীরের মধ্যে আলোটা খুব বেশি পড়ে, তোমরা জানো যে সেখানে আলোটা একদম নিচ পর্যন্ত পড়ে, সেই জন্য সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি হয়। আচ্ছা, তারপর এরপরে আমরা দেখবো যে সমুদ্র, হ্রদে, পুকুরে যেখানে পানির আন্দোলন বেশি হয় সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি হয়। পানি যখন আন্দোলিত হয় তখন কি হয়, তখন এই যে বায়ুমণ্ডলের বায়ুটা পানিতে মিশ্রিত হয়, অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। তোমরা জানো যে ফাইটোপ্ল্যাঙ্কটন শ্বাস সংশ্লেষণ করে, হ্যাঁ, অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে এরা শ্বসন করতে পারবে, এবং সেখানে বেশি পরিমাণে জীব থাকবে, অন্যান্য জলজ জীব থাকবে, সেগুলো শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করবে, সেই কার্বন ডাই অক্সাইড আবার ফাইটোপ্ল্যাঙ্কটন কি করবে, সার সংশ্লেষণে ব্যবহার করতে পারবে, এই জন্য সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ বেশি হবে। সাধারণত বৃষ্টির পর পুকুর, হ্রদ, সমুদ্র তীরবর্তী এলাকায় ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি দেখা যায়। কেন? কারণ এই বৃষ্টির পানি ডাঙা বা স্থলভাগ থেকে বিভিন্ন পুষ্টি উপাদান ধ্বনি দ্বারা বাহিত করে নিয়ে যায়, পরিবাহিত করে নিয়ে যায় এবং জলাশয়ে ফেলে এইসব প্রবাহ, এবং সেইভাবে কি হয় যে জলাশয়ে পুষ্টির উপাদান বেড়ে যায় এবং তখন ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি ঘটে। আচ্ছা, ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি শুধুমাত্র যে এসব আলো, তাপমাত্রা, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো দ্বারাই যে শুধু বৃদ্ধি হয় তা না। হ্যাঁ, দেখা যায় যে পানির পিএইচ দ্বারাও হয়ে থাকে। যখন পানির পিএইচ নিচে থাকে, অর্থাৎ অ্যাসিডিক পানি থাকে, তখন দেখা যায় যে কিছু শৈবাল আছে, কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন আছে যারা এই অম্ল পানিতে বসবাস করে থাকে, এটাকে অ্যাসিডোফিলিক বা অ্যাসিড লাভিং প্ল্যাঙ্কটন বলে। এরা হ্রদের অম্লীয় পরিবেশে থাকে, অম্ল পরিবেশ মানে কি পিএইচ এর মান কম থাকবে। আবার ক্ষারীয় পানিতেও থাকে, ক্ষারীয় পানি মানে হলো পিএইচ এর মান বেশি থাকবে। ক্ষারযুক্ত পানিতে এরা বসবাস করে, জন্মায় জলাশয়ের, পুকুরে, হ্রদে, এগুলোকে বলা হবে ক্যালসিয়াম লাভিং প্ল্যাঙ্কটন। কাজে দেখছো যে পিএইচ কম হলেও কিছু প্ল্যাঙ্কটন বসবাস করে, পিএইচ বেশি হলেও কিছু প্ল্যাঙ্কটন জলাশয়ে বসবাস করে। এগুলোকে তাহলে এগুলোর উপরে পিএইচ এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এরপর ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি সারা বছর একরকম হয় না। দেখা যায় যে সাধারণত বসন্তকালে ও হেমন্তকালে বেশি বৃদ্ধি ঘটে। গরম প্রধান দেশগুলোতে সারা বছর কম বেশি বা একই রকম থাকে। কাজে দেখছো যে ঋতুভিত্তিক ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি বা কম দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ভৌত প্রভাবক করলাম, এখন আমি একটু রাসায়নিক প্রভাবক নিয়ে আলোচনা করব। রাসায়নিক প্রভাবকগুলো দেখতে পাচ্ছ যে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, লৌহ, ম্যাঙ্গানিজ, সিলিকা, মলিবডেনাম, কোবাল্ট, ক্যালসিয়াম, কপার, সালফেট ইত্যাদি কিছু নাম আমি এখানে উল্লেখ করেছি। এখান থেকে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব, কারণ তোমরা জানো যে সংক্ষিপ্তভাবে এই জন্য আলোচনা করব কারণ এগুলো কেমিক্যাল ফ্যাক্টর, এগুলো কেমিক্যাল ফ্যাক্টরগুলো আমি এর আগে তোমাদের আলোচনা করেছি, সেজন্য এখানে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তাহলে দেখো যে পানিতে সাধারণত কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সিলিকন বৃদ্ধি নিয়ন্ত্রক প্রভাবক হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, প্রভাবক হিসেবে কাজ করলে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি বা তার জৈব ওজনের বৃদ্ধি নিয়ন্ত্রণ হয়ে থাকে, এবং এই নিয়ন্ত্রণ কে করে থাকে? কার্বন, নাইট্রোজেন, ফসফরাস এবং সিলিকন। সিলিকা শুধুমাত্র ডায়াটম নিয়ন্ত্রণ করে থাকে। সিলিকা কিভাবে ডায়াটমকে নিয়ন্ত্রণ করে এটাও আলোচনা করা হয়েছে। ফসফরাস সাধারণত স্বাদু পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে থাকে, এবং সেই সাথে দেখা যায় যে নাইট্রোজেন কর্তৃকও ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ন্ত্রিত হয়ে থাকে। সামুদ্রিক ইকোসিস্টেমে উদ্ভিদ সম্প্রদায়ের বেশিরভাগই এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো নাইট্রোজেন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধির জন্য পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং হাইড্রোজেনও থাকতে হয়, আর কার্বন তো থাকতেই হবে। কার্বন ডাই অক্সাইড যদি না থাকে তাহলে এরা তো সার সংশ্লেষণই করতে পারবে না। কাজে বুঝতে পারছো যে রাসায়নিক প্রভাবকের প্রভাব ফাইটোপ্ল্যাঙ্কটনের উপরে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা জৈব প্রভাবক নিয়ে আলোচনা করব। ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধির জন্য দেখা যায় যে ভিটামিনের প্রয়োজন হয়। যে ফাইটোপ্ল্যাঙ্কটনের জন্য ভিটামিনের প্রয়োজন হয়, সেই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো যদি ভিটামিন না দেওয়া যায়, ভিটামিন না পায়, তাহলে তাদের উৎপাদন, তাদের বৃদ্ধি ব্যাহত হয়।
হ্যাঁ, এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন ভিটামিন B12 বা কোবালমিন গুলো বেশ কতগুলো ডাইনোফ্লাজিলেট, ডায়াটম, হ্যাঁ, এগুলোর বৃদ্ধির জন্য প্রয়োজন হয়। এখন এই ডায়াটম বা এই ডাইনোফ্লাজিলেট গুলো যদি এই যে ভিটামিন B12 বা কোবালমিন না পায়, তাহলে তো এদের বৃদ্ধি ব্যাহত হবে। ঠিক আছে, এছাড়াও এরকমের আরো বৃদ্ধি সহায়ক দ্রব্যাদি আছে, যেমন বায়োটিন, ইউরাসিল, এগুলো সমুদ্রের পানিতে উপস্থিত থাকে, যেগুলো এই ভিটামিন গুলো ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিতে ভূমিকা পালন করে থাকে, প্রভাবক হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, এরপর আমরা বলবো প্রাণীচারণ। প্রাণীচারণ কি? গ্রীষ্মকালে নাতিশীতোষ্ণ অঞ্চলের জলাশয়ের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জুগপ্লাঙ্কটন গুলো বৃদ্ধি পায়, ফলে গ্রীষ্মকালে এই জুগপ্লাঙ্কটন গুলোর বেশি খাদ্যের প্রয়োজন হয়। এই ঋতুতে যদি প্রয়োজন অনুযায়ী প্রাথমিক উৎপাদন না হয়, অর্থাৎ বেশি পরিমাণে যদি ফাইটোপ্ল্যাঙ্কটন প্রাথমিক উৎপাদন করতে না পারে, তখন কি হয়, এই জুগপ্লাঙ্কটন গুলো ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাওয়া শুরু করে দেয়, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন বৃদ্ধি পেল না, যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো আছে সেগুলোকে জুগপ্লাঙ্কটন খাওয়া শুরু করবে, খেতে থাকবে, এবং খেতে থাকলে জুগপ্লাঙ্কটন কর্তৃক যদি ফাইটোপ্ল্যাঙ্কটন ভক্ষিত হয়, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ কমে যাবে। কাজেই বুঝতেই পারছো যে এভাবে প্রাণীচারণও জলাশয়ে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিতে বা গ্রোথে প্রভাব বিস্তার করে থাকে বা প্রভাব ফেলে থাকে। মিঠা পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটন দ্বারা সৃষ্ট ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম বলতে আমরা কি বুঝি? ওয়াটার ব্লুম বলতে আমরা পানিস্থিত ক্ষুদ্রাকৃতির বা অল্প ক্ষুদ্রাকৃতির শৈবাল সমূহের ব্যাপক বৃদ্ধির অবস্থাকে বোঝায়। ব্যাপকভাবে যে বৃদ্ধি পায় সেই অবস্থাকে বোঝায়। এমন বৃদ্ধি পায় এরা পানির উপর একটা আস্তরণ করে ফেলে, এবং এই যে আস্তরণ করে ফেলে, এতে পানির রঙের পরিবর্তন করে ফেলে। এরা স্বল্পস্থায়ী হয় এবং এটা দ্রুত সৃষ্টি হয় এবং মিলিয়ে যায়। হ্যাঁ, তো এই যে অবস্থাটা হয়, এটাকে আমরা ওয়াটার ব্লুম বলি। মিঠা পানিতে যেসব ফাইটোপ্ল্যাঙ্কটন ওয়াটার ব্লুম সৃষ্টি করে, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পিন্নেট ডায়াটমস, এরপর কোথাও কোথাও নীলাভ সবুজ শৈবাল আছে, কোথাও সবুজ শৈবাল, ইউগ্লিনয়েডস, জ্যান্থোফাইসি, ক্রাইসোফাইসি, এরা জলাশয়ের মধ্যে ওয়াটার ব্লুম সৃষ্টি করতে পারে। অর্থাৎ এরা প্রচুর পরিমাণে, এরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এরা প্রচুর পরিমাণে জন্মে জলাশয়ের উপরে একটা আস্তরণ করে ফেলে, হ্যাঁ, লেয়ার করে ফেলে, যেটাকে আমরা ওয়াটার ব্লুম বলছি। আমি যে শৈবালগুলো নিয়ে আলোচনা করলাম যারা ওয়াটার ব্লুম সৃষ্টি করে, এরা বিভিন্ন রঙের ব্লুম সৃষ্টি করতে পারে। সেইগুলো কিন্তু আমি নিচে এই অ্যারো দিয়ে আলোচনা করেছি। যে যেমন অসিলাটোরিয়া রুবিনসেন্স, এরা কি করে, এরা যে ওয়াটার ব্লুমটা তৈরি করে, এটা হালকা লাল রঙের হয়, পানির উপরে হালকা লাল রং দেখতে পাওয়া যায়। আবার ইউগ্লিনা স্যাঙ্গুইনিয়া, এরা লালচে রঙের হয়, অর্থাৎ জলাশয়ের উপরে এদের যে ওয়াটার ব্লুমটা হয় এটা লালচে রঙের হয়ে থাকে। ইউগ্লিনা দ্বারা উজ্জ্বল সবুজ রঙের হয়, সেরাটিয়াম দ্বারা হালকা হলুদ রঙের হয়ে থাকে, বা নীলাভ সবুজ শৈবালের প্রজাতি দ্বারা সবুজ রঙের হয়ে থাকে। এবং এই ওয়াটার ব্লুম সম্পর্কে আরো বলার আছে, ওয়াটার ব্লুম গুলো যে পানির উপরে একটা আস্তরণ তৈরি করে, এর জন্য কিন্তু পানিতে বাতাসের অক্সিজেন মিশ্রিত হতে পারে না, সূর্যালোক সেই আস্তর ভেদ করে পানির ভিতরে প্রবেশ করতে পারে না, এবং এই ওয়াটার ব্লুম যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো সৃষ্টি করে থাকে, এর মধ্যে কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন আছে যারা বিষাক্ত রাসায়নিক পদার্থ নিঃসৃত করে পানিকে বিষাক্ত করে ফেলে, এবং যেহেতু ভিতরে সূর্যালোক ঢুকতে পারছে না, অক্সিজেন মিশ্রিত হতে পারছে না, জলজ উদ্ভিদ গুলো শ্বসনে অসুবিধা হয়, অক্সিজেন পায় না। আবার যেহেতু সূর্যালোক প্রবেশ করতে পারছে না, সার সংশ্লেষণ করতে পারে না, জলজ উদ্ভিদ গুলো বা নিচের ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো এরা মারা যায়, মারা গিয়ে এরা তলদেশে জমা হয়। এদের দ্বারা বলেছে ফাইটোপ্ল্যাঙ্কটনের দ্বারা রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়ে পানি বিষাক্ত হয়ে যায়। কাজেই এই পানি বিষাক্ত হয়ে গেলে কিন্তু জলাশয়ের পানিটা বিষাক্ত হয়ে যায়, জলজ জীব এখানে বেঁচে থাকতে পারে না, জলজ জীব প্রাণী উদ্ভিদ সব মারা যায়, এবং মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়, এই পানি ব্যবহার করতে পারে না, মারা যেতে পারে, গবাদি পশু সহ অন্যান্য জীবজন্তুও মারা যেতে পারে। অর্থাৎ ওয়াটার ব্লুম কিন্তু জলাশয়ের জন্য ক্ষতিকারক এবং জীবদের জন্য ক্ষতিকারক, জীবও মারা যায়। আচ্ছা, এরপর আমি এরপরে স্লাইডটিতে চলে যাব। এরপরে স্লাইডে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে ফাইটোপ্ল্যাঙ্কটনের আনুভূমিক এবং উলম্ব বিস্তৃতি, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন জলাশয়ের মধ্যে উলম্ব ভাবে যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে একরকম ভাবে বিস্তৃত থাকে, আর যদি আনুভূমিক ভাবে দেখা যায়, তাহলে দেখা যায় যে অন্যরকম ভাবে বিস্তৃত থাকে। তো এটা কি জন্য হয় সেটা একটু আলোচনা
করতে হবে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপর দেখো যে কিভাবে হয় সব ধরনের জলজ পরিবেশে, স্বাদু, ব্রাকিশ, লবণ, পানি সব ধরনের পরিবেশে দেখা যায় যে কম বেশি ফাইটোপ্লাঙ্কটন জন্মে থাকে, এবং এসব জলাশয়ে পরিবেশের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের তারতম্যের জন্য ফাইটোপ্লাঙ্কটনের আনুভূমিক বা উলম্ব বিস্তারে আমরা পার্থক্য দেখতে পাই। হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটনের আনুভূমিক বিস্তার বা বন্টন, হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন, এখানে কি হয়, ফাইটোপ্লাঙ্কটনের আনুভূমিক বিস্তারে অনিয়ম দেখা যায়। সমুদ্র, হ্রদ সহ অন্যান্য জলাশয় কোন স্থানে ফাইটোপ্লাঙ্কটনের বিস্তৃতি একই ধরনের হয় না। ফাইটোপ্লাঙ্কটনের অনিয়মিত বিস্তার জলাশয়ের ক্ষুদ্র পরিসরে বা বৃহৎ পরিসরে দেখতে পাওয়া যায়। মানে ক্ষুদ্র হলে যে হবে না তা না, জলাশয়টা যদি ছোট হয় সেখানেও আমরা দেখতে পাবো, জলাশয়টা যদি অনেক বড় হয় সেখানেও আমরা দেখতে পাবো। সব ধরনের জলজ পরিবেশে ফাইটোপ্লাঙ্কটনের আনুভূমিক বিস্তারে অনিয়ম যে সৃষ্টি হয় সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। এখানে আমি 5টি কারণ উল্লেখ করেছি, যেমন পানি প্রবাহ, বায়ু প্রবাহ, শিকার জীবের প্রভাব, অনিয়মিত কিনারাপাতি, ফাইটোপ্লাঙ্কটনের সচল অবস্থা। এখন আমি একটা একটা করে সংক্ষিপ্ত ভাবে এগুলি একটা একটা করে বলছি, নাইলে তোমরা বুঝতে পারবে না। পানি প্রবাহ, স্রোতের মুখের কাছে ফাইটোপ্লাঙ্কটনের সংখ্যা বেশি থাকে। হ্যাঁ, প্রবাহমান পানি দ্বারা কম উৎপাদন ক্ষমতা সম্পন্ন হ্রদের উৎপাদন ক্ষমতা ফাইটোপ্লাঙ্কটনের প্রবেশের দ্বারা অধিক হতে পারে, এবং ফাইটোপ্লাঙ্কটনের তখন আনুভূমিক বিস্তার দেখা যাবে, আনুভূমিক ভাবে বেশি পরিমাণে জন্মাবে। আচ্ছা, এরপর আছে বায়ু প্রবাহ। বায়ু যদি প্রবাহিত হয় এবং বেশি পরিমাণে যদি বায়ু প্রবাহিত হয় সেই ক্ষেত্রে এটা পানি প্রবাহ সৃষ্টি করবে, ঢেউ স্রোত এগুলি সৃষ্টি করবে, এবং এগুলো সৃষ্টি করে এই পানিগুলা এক কিনারে নিয়ে যায়। তোমরা জানো যে বায়ু দ্বারা তাড়িত হয়ে পানিগুলো একদিকে উঁচু হয়ে যায় বা একদিকে চলে যায়, তখন কিন্তু এই পানির সাথে ফাইটোপ্লাঙ্কটনও একদিকে গিয়ে একদিকে সরে যায়, একদিকে গিয়ে জমা হয়। ঠিক আছে, কাজে এবং একদিকে গিয়ে জমা হয়ে এটা উপরে আস্তরণের পর্যন্ত সৃষ্টি করে ফেলে, এবং দেখা যায় যে পানির রঙেরও পরিবর্তন করে ফেলে। অবশ্য যখন বায়ু প্রবাহ যখন কমে যায়, বায়ু প্রবাহ কমে গেলে এরা আবার পূর্বাবস্থায় ফিরে আসতে পারে। শিকার জীবের প্রভাব, ফাইটোপ্লাঙ্কটন খায় এমন জীব সংখ্যা যদি বিস্তার লাভ করে, যেমন জুপ্লাঙ্কটনের কথা বলেছি, গ্রীষ্মকালে ওই যে জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন খেয়ে ফেলতে পারে, তাহলে এদের আনুভূমিক বিস্তারে প্রভাব দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কাজে ফাইটোপ্লাঙ্কটনের আনুভূমিক বিস্তার এই যে শিকার জীবের দ্বারাও হয়ে থাকে। ফাইটোপ্লাঙ্কটনের সচল অবস্থা, যে ফাইটোপ্লাঙ্কটনের বিস্তারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবস্থা পরিলক্ষিত হয়, যেমন সুবিধাজনক স্থানে এরা যেখানে তারা সহজে পুষ্টি নিতে পারবে বা চলাচল করতে পারবে সেই সমস্ত স্থানে গিয়ে এরা জড়ো হয়। হ্যাঁ, সচল অবস্থা থাকলে, অর্থাৎ সচল অবস্থা আমরা কখন বলবো, ফ্লাজেলা, সিলিয়া এগুলো যদি থাকে তাহলে এরা সুবিধাজনক স্থানে গিয়ে জমা হয়। ফাইটোপ্লাঙ্কটনের আনুভূমিক বিস্তার ভৌত বৈশিষ্ট্য দ্বারাও নিয়ন্ত্রিত হয়ে থাকে, যেমন যে পুকুর, নদী, নালা, হাওর বাওর ইত্যাদিতে দেখা যায় যে স্বাদু পানির অঞ্চলে স্বাভাবিক নিয়মেই আনুভূমিক বিস্তার হয়ে থাকে। তারপর এগুলো তো যদি জলজ উদ্ভিদ, মৎস্য চাষ, কৃষিকাজ, নৌযান ইত্যাদি চলাচল করে তাহলে কিন্তু আনুভূমিক বিস্তারে এগুলো প্রভাব ফেলে থাকে। এরপর আমরা উলম্ব বিস্তারটা নিয়ে আলোচনা করব। ফাইটোপ্লাঙ্কটনের উলম্ব বিস্তার বা বন্টন। ফাইটোপ্লাঙ্কটনের উলম্ব বিস্তার নির্ভর করে কি ধরনের প্রজাতি দ্বারা সম্প্রদায়টা গঠিত তার উপর। উলম্ব বিস্তার পানির বিভিন্ন স্তরের ভৌতিকভাবে পৃথক হবার উপর, যেমন তাপের স্তরীভূতকরণ যখন হয়, তাপমাত্রা যখন জলাশয়ের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম থাকে, তার উপর ফাইটোপ্লাঙ্কটনের উলম্ব বিস্তার নির্ভর করে। উলম্ব বিস্তার মানে বুঝতে পারছো, ভার্টিক্যাল। এছাড়া বিভিন্ন গভীরতায় আলো এবং পুষ্টি উপাদানের পরিমাণের উপরে উলম্ব বিস্তার নির্ভর করে। হ্রদে ফাইটোপ্লাঙ্কটনের উলম্ব বিস্তারের বিভিন্নতা দেখা যায়, এই বিভিন্নতা নিম্নলিখিত কারণে হয়ে থাকে। অর্থাৎ আমি বেশ কিছু কারণ এখানে লিখেছি যে কারণগুলোর উপর নির্ভর করে, এগুলো এখন আমি আলোচনা করছি। কোষের আকার, আপেক্ষিক ঘনত্ব, চলন ক্ষমতা ফাইটোপ্লাঙ্কটনের উলম্ব বিস্তারকে প্রভাবিত করে। থার্মোক্লাইন, ক্ষতিপূরণ, গভীরতা ইত্যাদির উপরও ফাইটোপ্লাঙ্কটনের উলম্ব বিস্তার নির্ভর করে। থার্মোক্লাইন, ক্ষতিপূরণ, গভীরতা এগুলো হলো তাপের স্তরীভূতকরণের ফলে সৃষ্ট জোন, তোমরা জানো। আচ্ছা, বায়ু প্রবাহ দ্বারা পানি ঘূর্ণন, পানির আলোড়ন ইত্যাদি দ্বারা ফাইটোপ্লাঙ্কটনের উপর প্রভাব বিস্তার করে। তারপরে কি প্রিডেটর, পানির ঘনত্ব, আলো প্রবেশ ইত্যাদির উপর নির্ভর করে। ব্লু গ্রানুল অ্যালগে দ্বারা হতে পারে। ফাইটোপ্লাঙ্কটনের উলম্ব বিস্তার নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ দ্বারা প্রভাবিত হতে পারে। ক্লোরোফিল বহনকারী ফাইটোপ্লাঙ্কটনের জন্য হতে পারে। এরকম প্রায় 11টা কারণ আমি দিয়েছি। ডায়াটমস, পানিতে দ্রবীভূত পদার্থ ফাইটোপ্লাঙ্কটনের উলম্ব বিস্তার, আনুভূমিক বিস্তারের উপরও নির্ভর করে।
পানির উপরে ভাসমান ইউগ্লিনাইডস, সাইনোফাইটস ইত্যাদির জন্য হতে পারে। এগুলো বিস্তারিতভাবে আলোচনার অবকাশ নাই, যে জন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আচ্ছা, ফাইটোপ্ল্যাঙ্কটনের উপরে ঋতুচক্রীয় পরিবর্তন হয়ে থাকে। ঋতুচক্রীয় পরিবর্তন কি হয়ে থাকে? বেশিরভাগ জলাশয়ে ফাইটোপ্ল্যাঙ্কটনের স্পষ্ট ঋতুচক্রীয় পরিবর্তন পরিলক্ষিত হয়। মেরু এবং শীত প্রধান অঞ্চলসমূহে গ্রীষ্ম এবং শীতকালের ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাই। অন্যদিকে ক্রান্তীয় অঞ্চলের শুষ্ক এবং বর্ষা মৌসুমে ওই ধরনের পার্থক্য দেখা যায়। ঋতুচক্রের পরিবর্তনের সাথে সাথে ফাইটোপ্ল্যাঙ্কটন তাদের বৈশিষ্ট্য বজায় রেখে পরিবেশে ভৌত রাসায়নিক উপাদানের সাথে ওঠানামা করে। যেটা আগেই বলেছি যে পরিবেশের ভৌত প্রভাব দ্বারা যখন পরিবেশে প্রভাব বিস্তার করে তখন এদের দেহেরও বিভিন্ন পরিবর্তন করে এরা সেই পরিবেশে জন্মে থাকে, অর্থাৎ তাদের গ্রোথ কম বেশি হয়ে থাকে। ফাইটোপ্ল্যাঙ্কটন ঋতুচক্রীয় পরিবর্তনের ফলে অতি সাধারণ গঠনগুলো বসন্তকালীন ডায়াটমে যেরকম ব্লুম সৃষ্টি হয়, ছোট ছোট অনিয়মিত গ্রীষ্মকালীন ফ্লাজিলেট শৈবালের শীর্ষ বৃদ্ধি হয়ে থাকে, শরৎকালীন ডায়াটম নীলাভ সবুজ শৈবাল সেগুলো ব্লুম তৈরি করে থাকে। এখন আমরা ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিবেশগত গুরুত্ব আলোচনা করব, ইকোলজিক্যাল ইম্পর্টেন্স অফ ফাইটোপ্ল্যাঙ্কটন। আমরা প্রথমে আলোচনা করব যে ফাইটোপ্ল্যাঙ্কটন স্বভোজী শৈবাল। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এরা যে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করছে, এই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো জলজ প্রাণীরা খাদ্য হিসেবে ব্যবহার করে, অর্থাৎ এই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোকে মাছ বা অন্যান্য জলজ প্রাণীরা খায়। কাজেই এগুলো তাদের খাদ্যের চাহিদা পূরণ করছে। এরা যেহেতু প্রাথমিক উৎপাদক, সেগুলো খেয়ে এই যে খাদকরা তাদের বিপাকীয় কার্যাবলী চালাচ্ছে। আবার এরা যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো যে সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করছে, ফাইটোপ্ল্যাঙ্কটন সেই অক্সিজেন ব্যবহার করতে পারছে। আবার সালোকসংশ্লেষণের মাধ্যমে এরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলে এই যে জলাশয়ে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এটা ফাইটোপ্ল্যাঙ্কটন কমিয়ে দিচ্ছে। আবার অক্সিজেন উৎপাদনের মাধ্যমে জলাশয়ে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করছে, যেগুলো জলজ প্রাণীর জন্য উপকার হচ্ছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে ইকোলজিক্যালি ফাইটোপ্ল্যাঙ্কটনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখা যায় যে কিছু কিছু নীলাভ সবুজ শৈবাল জাতীয় ফাইটোপ্ল্যাঙ্কটন পানিতে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে, যার ফলে জলাশয়ের উর্বরতা বৃদ্ধি পায়। এরপর আমরা জলাশয়ের ফাইটোপ্ল্যাঙ্কটনের জৈবিক গুরুত্ব নিয়ে আলোচনা করব, বায়োলজিক্যাল ইম্পর্টেন্স। ফাইটোপ্ল্যাঙ্কটনকে পানির ঘাস বলা হয়। জলাশয়ে যে মৎস্য সম্পদ থাকে, মাছ থাকে, সেগুলো কিন্তু এই ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেয়ে তাদের বিপাকীয় কার্যাবলী চালায়, তারা বেঁচে থাকে, তাদের বৃদ্ধি ঘটে। কাজে এই যে মাছ বা অন্যান্য প্রাণীরা যে ফাইটোপ্ল্যাঙ্কটন খায়, সেই জন্য খেয়ে বেঁচে থাকে, সেই জন্য ফাইটোপ্ল্যাঙ্কটনকে পানির ঘাস বলা হয়ে থাকে। এছাড়াও ফাইটোপ্ল্যাঙ্কটন কি করে, যে খাদ্য শৃঙ্খলের প্রাথমিক উৎপাদক হিসেবে কাজ করে। প্রাথমিক উৎপাদকের মাধ্যমে এরা প্রাথমিক উৎপাদন করে থাকে। সালোকসংশ্লেষণের মাধ্যমে সরকারের যে খাদ্য তৈরি করে, যেটা খাদ্য শৃঙ্খল, যেটা ছাড়া খাদ্য শৃঙ্খলা একেবারে সম্ভব হতো না। খাদ্য শৃঙ্খলের প্রথম ধাপই হলো কি প্রাথমিক উৎপাদক। আর জলজ পরিবেশে খাদ্য শৃঙ্খলের প্রধান উৎপাদকই হবে ফাইটোপ্ল্যাঙ্কটন। কাজে বুঝতে পারছো এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন যে জলজ পরিবেশে আমরা উদাহরণ দিতে পারি, যেমন খাইলোডন জুপ্ল্যাঙ্কটন প্রতিদিন 50টা ডায়াটম খেয়ে থাকে বা 90টি ডায়াটম খেয়ে থাকে, এরকম হয়। আবার হেরিং জাতীয় মাছ তাদের মোট খাবারের 70 থেকে 100 ভাগ ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে থাকে, ফাইটোপ্ল্যাঙ্কটন হতে নিয়ে থাকে তাদের খাবারটা, পুষ্টিটা। এছাড়া সমগ্র পৃথিবীতে, এই যে পুরো পৃথিবীতে যে বায়ুমণ্ডলে যে অক্সিজেনের পরিমাণ, এই অক্সিজেনের পরিমাণের 70 ভাগ, 70 ভাগ, শতকরা 70 ভাগ ফাইটোপ্ল্যাঙ্কটন হতে আসে, যা পরিবেশের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমাদের যে বায়ুমণ্ডলের পরিবেশ, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এটাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কে? ফাইটোপ্ল্যাঙ্কটন। 70 ভাগ ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে আসে। এছাড়াও দেখা যায় যে কিছু কিছু ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে ভিটামিন ই থাকে, বিটা ক্যারোটিন থাকে, যেগুলো মানুষের পুষ্টির চাহিদা মেটাতে পারে। উন্নত মানের, যেমন স্পাইরুলিনাতে 65 ভাগ মানের উন্নত মানের ডিমের সমমানের প্রোটিন থাকে, যেটা খেলে মানুষেরও, ডিম না খেয়েও আমরা এই স্পাইরুলিনা থেকে, সেই স্পাইরুলিনা খেলে সেখান থেকে এই প্রোটিনটা পেতে পারি।
ফাইটোপ্ল্যাঙ্কটনের ফাইটোপ্ল্যাঙ্কটনের অন্যতম একদল হচ্ছে ডায়াটম। আমরা জানি যে ডায়াটমের দেহে কি থাকে, তৈল জাতীয় পদার্থ থাকে, যেটা গড মাছের তেল, খনিজ তেল সৃষ্টি হয়ে থাকে। এবং ডায়াটমের এই 50% তেল সিলিকা যুক্ত হয়, বড় বড় হ্রদের সমুদ্রের নিচে জমা হয়, ডায়াটমীয় মাটিও গঠন করে থাকে। অধিক হারে পানিতে জন্মালে এরা পানির গুণগত মান নষ্ট করে ফেলে, বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। কাজেই দেখতেই পাচ্ছ যে জলাশয় ফাইটোপ্ল্যাঙ্কটনের জৈবিক গুরুত্ব অনেক। জলাশয়ের মধ্যে যে গ্লুম তৈরি করে, এই গ্লুম তৈরির মাধ্যমে ওয়াটার ব্লুম যেটা বলছি, ওয়াটার ব্লুম তৈরির মাধ্যমে কিন্তু জলাশয়টা বিষাক্ত হয়ে যায়, জলাশয়ের পানি বিষাক্ত হয়ে যায়, জলাশয়ের জীবরা বেঁচে থাকতে পারে না। কাজে এটাও কিন্তু একটা ফাইটোপ্ল্যাঙ্কটনের জৈবিক গুরুত্ব। আচ্ছা, জলাশয়ে যে বিষ জাতীয় পদার্থ নিঃসৃত করে সেটার একটা উদাহরণ হলো সায়ানোব্যাকটেরিয়া। হ্যাঁ, নীলাবস্য বা সায়ানোব্যাকটেরিয়া দ্বারা পানিতে বিষ জাতীয় পদার্থ নির্গত হয়, যেটা পানিকে দূষিত করে ফেলে। আবার এরকম আছে যে কিছু কিছু পানিতে কোনো কোনো শৈবালের ব্লুম হলে সেটা গোসল করলে, মানুষ যদি সেখানে গোসল করে, চুলকানি রোগ হতে পারে। হ্যাঁ, আবার কোনো কোনো ফাইটোপ্ল্যাঙ্কটন আছে যেটা পানি বাহিত মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। ফাইটোপ্ল্যাঙ্কটনে ব্লুম যদি মারা যায়, তা দ্রুত ব্যাকটেরিয়া কর্তৃক আক্রান্ত হয়ে সমাজ ভাঙন প্রক্রিয়ায় কি করে, জলাশয়ের দ্রবীভূত অক্সিজেনের চাহিদা তখন টান পড়ে যায়। যখন এটা তলদেশে যায় এবং সমাজ ভাঙন প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হয়ে যায়, তখন ওই জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং এভাবে কমে যেতে যেতে সেই জলাশয়ের মাছ টাছ বা জলজ প্রাণী জীব মারা যেতে পারে। জৈব পচনের ফলে সৃষ্ট প্রোটিনও অনেক সময় বিষক্রিয়া ঘটাতে পারে। কাজে দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি যে জলাশয়ে ফাইটোপ্ল্যাঙ্কটনের জৈবিক গুরুত্ব অত্যন্ত বেশি। এরপর আমরা ফাইটোপ্ল্যাঙ্কটনের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা, উপকারিতা অপকারিতা হিসেবে আলোচনাকে বোঝায়। যে কোনো বিষয়ে যখন অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করতে হয় বা উদ্ভিদের উপরে অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করতে হয়, আমি বলেছি যে সেটা দুই ভাবে করতে হবে। একটা হলো উপকারিতা অপকারিতা। আমরা কিন্তু এই যে পরিবেশগত গুরুত্ব এবং জৈবিক গুরুত্বের মধ্যে অলরেডি ফাইটোপ্ল্যাঙ্কটনের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করে ফেলেছি। উপকারিতা যেগুলো দিয়ে আমাদের যে উপকার হচ্ছে, পরিবেশগত উপকার হচ্ছে, ইকোলজিক্যাল উপকার হচ্ছে, বা জলজ পরিবেশের প্রাথমিক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এইগুলো যেগুলো উপকার হচ্ছে সেগুলো অর্থনৈতিক গুরুত্ব হলো উপকারিতার মধ্যে পড়বে। আর এই যে ক্ষতি হচ্ছে, ওয়াটার ব্লুম হচ্ছে বা বিভিন্ন রোগ হচ্ছে, এগুলো অপকারিতার মধ্যে পড়বে। আমি কিন্তু অলরেডি এটা আলোচনা করে ফেলেছি, কাজে দ্বিতীয়বার আলোচনা করার অবকাশ নাই। তোমরা বুঝতেই পারছো আমাদের সময়েরও স্বল্পতা আছে। এরপরে আমি স্বাদু পানিতে জলাশয়ের প্রাথমিক উৎপাদনে ফাইটোপ্ল্যাঙ্কটনের ভূমিকা নিয়ে আলোচনা করবো। এগুলি ইতিমধ্যে আলোচনার মধ্যে এসে গেছে। জলাশয়ের সালোক সংশ্লেষণের হার ফাইটোপ্ল্যাঙ্কটনের দ্বারাই হয়, এটা আমরা আলোচনা করেছি। O2, CO2, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্যতা ফাইটোপ্ল্যাঙ্কটন দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে থাকে। স্বাদু পানির জলাশয়ের উৎপাদন ক্ষমতার উপর ফাইটোপ্ল্যাঙ্কটনের ভূমিকা জলজ উদ্ভিদ থেকে অনেক বেশি হয়ে থাকে। স্বাদু পানির জলাশয় ফাইটোপ্ল্যাঙ্কটনের দ্বারা ব্লুম সৃষ্টি হয়। বুম সৃষ্টি হলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে ফেলে, অনেক বেশি হয়ে যায়, যেন যেটা ক্ষতিকর হয়ে যায়। স্বাদু পানির জলাশয় ফাইটোপ্ল্যাঙ্কটনের মাছ সহ অন্যান্য জলজ প্রাণী খাদ্যরূপে সরাসরি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন জলজ ইকোসিস্টেমের উৎপাদন ক্ষমতার সাথে সরাসরি জড়িত থাকে। কিছু টক্সিক ফাইটোপ্ল্যাঙ্কটন আছে যা দ্বারা জলজ প্রাণী এবং অন্যান্য উদ্ভিদ মারা যায়, ফলে উক্ত স্বাদু পানির জলাশয়ে পানির উৎপাদন ক্ষমতা কমিয়ে দিতে পারে। কাজেই তোমরা দেখতে পাচ্ছ যে স্বাদু পানির জলাশয়ে প্রাথমিক উৎপাদনে ফাইটোপ্ল্যাঙ্কটনের ভূমিকাগুলো তোমরা দেখতে পেলে। এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে স্বাদু পানির বেশ কিছু ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম এখানে আমরা দিয়েছি। নাম আমি এখানে দিয়েছি। এই নামগুলো পড়লে তোমরা ফাইটোপ্ল্যাঙ্কটন সম্পর্কে কি করতে পারবে, এই নামগুলো পড়লে তোমরা ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো সম্পর্কে জানতে পারবে, ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম জানতে পারবে। যেমন স্বাদু পানির ফাইটোপ্ল্যাঙ্কটন, সামুদ্রিক সাধারণ ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপরে ডিনোফ্রাজিলেটস ফাইটোপ্ল্যাঙ্কটন, এগুলো সম্পর্কে জানতে পারবে। কাজে এই স্লাইডের মাধ্যমে আজকে আমি আমার লেকচার শেষ করছি। পরবর্তীতে রেফারেন্স বুকস আছে তোমরা জানো। এখন তোমরা যদি কেউ আমাকে প্রশ্ন করতে পারো। লিজা আছো, সহিলি আছো, তোমরা মাইক্রোফোন অন করো। তোমরা কি আজকের পড়া বুঝতে পেরেছো? জি ম্যাডাম। আচ্ছা, তোমরা কি কোনো প্রশ্ন করবে? আচ্ছা, যদি প্রশ্ন না করো তাহলে আমি একটু জিজ্ঞেস করি, যে কোনো একজন বলো, আমি যে ওয়াটার ব্লুম বলেছি এটা জলাশয়ের জন্য কি ক্ষতিকারক না উপকারী? ম্যাডাম ক্ষতিকারক। কেন ক্ষতিকারক একটু কি বলতে পারবে, কেন ক্ষতিকারক? ম্যাডাম এটা আস্তরণ সৃষ্টি করে। হ্যাঁ, আস্তরণ সৃষ্টি করে। আস্তরণ সৃষ্টি করলে কি হয়, জলাশয়ে কি হয়?
ম্যাডাম রং পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ বলো। রং রং পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, রং পরিবর্তন হয়ে যায়। আর কি হয়? সূর্যালোক আস্তরণ সৃষ্টি হলে সূর্যালোক পানিতে প্রবেশ করতে পারবে না, বায়ু প্রবাহ হবে না। তাহলে সূর্যালোক পানিতে প্রবেশ করতে হবে না, বায়ু প্রবাহ হবে না, সালোক সংশ্লেষণ হবে না, শোষণ হবে না। হ্যাঁ ঠিক বলেছো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কাজে আজকে আমি এখানে আমার লেকচার শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।